ন্যাশনাল মেডিকেল কমিশন এনআরএস মেডিকেল কলেজকে সকজ নোটিশ পাঠিয়ে জারি করেছে। ভুয়ো চিকিৎসক পানি দিয়ে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও ক্যান্সার নিরাময়ের প্রতিশ্রুতি দিয়ে গ্রেফতার। অপারেশন সিন্দুরে সাফল্যের পর 29 মে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী মোদীর সফর। এসএফআই নেতার সঙ্গে ইউটিউবার জ্যোতি মালহোত্রার ভুয়ো ছবি ভাইরাল, সৃজন ভট্টাচার্যের পুলিশের কাছে অভিযোগ। 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিল, কলকাতা হাইকোর্টে শুনানি। নীলরতন সরকার বা এনআরএস মেডিকেল কলেজে প্রশাসনিক স্তরে বড়সড় গাফিলতির অভিযোগ, আর তার জেরে হাসপাতাল কর্তৃপক্ষকে সকজ করল জাতীয় মেডিকেল কমিশন। যদিও এই সকজের জবাব ইতিমধ্যে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই মতো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের একটি সূত্র। জানা গেছে এনআরএস মেডিকেল কলেজের বিরুদ্ধে মোট 8টি বিষয়ে অনিয়মের অভিযোগে সকজ করা হয়েছে, যার মধ্যে অন্যতম হাসপাতালের 20টি বিভাগের মধ্যে 18টি বিভাগের চিকিৎসকদের হাজিরা সংক্রান্ত তথ্যে গরমিল। দ্বিতীয় অভিযোগ, 2024 সালের 1 আগস্ট এমবিবিএস পরীক্ষা চলাকালীন তদারকিতে গাফিলতি ছিল। সিসিটিভি ফুটেজে পরীক্ষা কেন্দ্রে অবাঞ্ছিত লোকজনকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। এমনকি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের নিজেদের মধ্যে কথা বলছিলেন। এমনকি হাসপাতালে কতজন রোগী চিকিৎসা হয়েছে, কতজন রোগী মারা গিয়েছেন তার কোনো হিসাব নেই এনআরএস কর্তৃপক্ষের কাছে। একাধিক বিভাগের হিসেবের গরমিল রয়েছে। পাশাপাশি নথিতে 73% শয্যা ভর্তি থাকলেও বাকি শয্যার কোনো তথ্য দেওয়া নেই। পুরো হাসপাতালে প্রতিদিন কত রোগী ভর্তি রয়েছেন তার তথ্য অমিল। এমনকি সারাদিনে কতগুলি অস্ত্রোপচার হচ্ছে সেই তথ্য উল্লেখ করা হয়নি বলে অভিযোগ। এমন নানা গাফিলতির অভিযোগে গত 6 মে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালকে সকজ করে জাতীয় মেডিকেল কমিশন বলা হয় 7 দিনের মধ্যে এই সকজের জবাব দিতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ যদিও জানিয়েছে তারা সময়ের মধ্যে প্রশ্নের জবাব দিয়েছে। ওয়াটার থেরাপি, শুধুমাত্র জল দিয়ে চিকিৎসা করেই নাকি সেরে যাচ্ছে সুগার, প্রেশার, কিডনির সমস্যা, এমনকি ক্যান্সারের মতো একাধিক রোগ। এমনই দাবি করেছেন পূর্ব বর্ধমানের বাসিন্দা বিধানচন্দ্র মানা। তিনি নিজেকে কবিরাজ হিসেবে পরিচয় দেন। তার দাবি, জল দিয়ে চিকিৎসা করে তিনি অনেক রোগীকে বিভিন্ন রোগ থেকে সুস্থ করে তুলেছেন। একথা বলে সোশ্যাল মিডিয়ায় প্রচারও চালাচ্ছেন তিনি। যদিও প্রকৃত চিকিৎসকদের মতে এটা বুজরুকি ছাড়া আর কিছুই নয়। ভুয়ো তথ্য সেই চিকিৎসককে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বর্ধমান স্টেশন থেকে করলাইন কিংবা মেন লাইন ধরে হাওড়ার দিকে যেতে গেলে মিনিট 10 মধ্যে প্রথম যে স্টেশন পড়ে তার নাম গাংপুর। সেই স্টেশন লাগোয়া একটি জায়গায় বড় করে ব্যানারে লেখা আছে জল চিকিৎসা। জানা গেছে মাত্র 2 থেকে 3 ঘন্টা রোগীকে গরম জলে বসে থাকতে হচ্ছে, তার হাতে পায়ে দেওয়া হচ্ছে ইলেকট্রিক শক, তাহলেই নাকি সেরে যাচ্ছে সমস্ত রোগ। এমনই দাবি করে সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালানো হচ্ছে। সেই প্রচারের ভিডিওয়ে রোগীদের বলতে শোনা যাচ্ছে এই জল চিকিৎসা করাতে এসে তারা আগে যে প্রেশার কিংবা সুগার সহ অন্যান্য রোগের ওষুধ খেতেন তা বন্ধ করে দিয়েছেন। এই চিকিৎসায় তারা এখন নাকি আগে থেকে অনেক ভালো আছেন। তবে প্রচার ভিডিওয় নিজেদের লোককে রোগী সাজে এই কথাগুলি বলানো হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে এই কবিরাজকে ফিস বাবদ প্রত্যেক রোগী প্রতিদিন দেন 3,000 টাকা। এই চিকিৎসকদের এক রোগী বর্ণালী সামন্ত বলেন, হুগলি জেলার হাজিগড় থেকে এসেছি, আমার ব্রেস্টে টিউমার আছে। অনেক জায়গায় চিকিৎসা করেও সুস্থ হয়নি, তবে জানতাম না এখানে চিকিৎসা হয়। একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে ঠিকানা পেয়ে এখানে এসেছি। 10 দিন এখানে থেরাপি নিচ্ছি, অনেকটাই ভালো আছি। ঘণ্টাখানেক ধরে গরম জলে থাকতে হচ্ছে। গরম জলের কারণে কষ্ট তো হচ্ছে, তবে সহ্য করতে হবে। বনগাঁর বাসিন্দা মৃত্যুঞ্জয় ভারতীর কিডনিতে সমস্যা রয়েছে। তিনি বলেন, 2009 সাল থেকে আমার কিডনির সমস্যা আছে। ভেলোরে অনেকবার চিকিৎসা করিয়েছি। এখন যা পরিস্থিতি, ডায়ালিসিস ছাড়া উপায় নেই। 3টে ডায়ালিসিস নিয়েছিলাম, তারপর এখানে ওয়াটার থেরাপি নিচ্ছে। ডায়ালিসিস এখন বন্ধ আছে, আপাতত সুস্থ আছি। কিভাবে চলে এই ওয়াটার থেরাপি? বিধানচন্দ্র মানের কথায় জল চিকিৎসাকে হট ওয়াটার থেরাপি বলা হয়, অর্থাৎ বাথরুমে গরম জলে বসে থাকা। এছাড়া শরীরের ভোল্টেজ হাই হলে মানুষের ইমিউনিটি পাওয়ার কমে যায়। ইমিউনিটি বুস্ট করার জন্য ভোল্টেজে আমরা 0 করি। মোট 4 মাস সময় নেওয়া হয়, 120টা থেরাপি দেওয়া হয়। ফলে রোগীকে একটা সেফ জায়গায় আনা যাবে। 20 থেকে 25টা থেরাপি নিলে সুগার ও প্রেশার ঠিক করা যায়। এখানে কিডনির সমস্যা, প্রেশার, সুগার ছাড়াও ক্যান্সার সহ প্রভৃতি রোগের চিকিৎসা করা হচ্ছে। কিডনির অনেক রোগী আছেন। হলদিয়া থেকে একজন কিডনির রোগী এখানে নিয়মিত চিকিৎসা করাতে আসছেন। প্রয়োজনে আমরা প্রেগন্যান্সি চিকিৎসা করছি। পুরনো দিনের এই চিকিৎসাই মানুষের কাছে তুলে ধরছি। অপারেশন সিন্দুরের সাফল্যের পর আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের পশ্চিম সীমান্ত থেকে দাঁড়িয়ে জবাব দিয়েছিলেন প্রতিবেশী পাকিস্তানকে। এবার তার গন্তব্য পূর্ব ভারত। এক্ষেত্রে অবশ্য সেনা পরিবৃত হয়ে নয়, জনসাধারণের মাঝে দাঁড়িয়ে বার্তা দেবেন প্রধানমন্ত্রী মোদী। সভা করবেন আলিপুরদুয়ারে, যেখান থেকে উত্তর পূর্ব ভারতের দূরত্ব বেশি নয়। আবার খুব কাছাকাছি রয়েছে দুই প্রতিবেশী চীন ও বাংলাদেশ। ভারতের সমরাষ্ট্রের শক্তি কতটা তা অপারেশন সিঁদুরের সময় টের পেয়েছে পাকিস্তান। আর তার উপর ভিত্তি করে আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডের মঞ্চ থেকে চীন ও বাংলাদেশকে বার্তা দেওয়ার সুযোগ থাকছে প্রধানমন্ত্রীর কাছে। তাই আগামী 29 মে আলিপুরদুয়ারে জনসভা থেকে তিনি কি বার্তা দেন সেই আলোচনা, মোদীর সফরের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনা শুরু হয়েছে। তবে ওয়াকিবহাল মহল মনে করছে যে শুধু প্রতিবেশীদের বার্তা দেওয়া ছাড়াও মোদীর এবারের সফরের রাজনৈতিক গুরুত্বও রয়েছে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, সেই ভোটের বছরখানেক আগে গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকেও তৃণমূলকে জবাব দেওয়ার এবং বিজেপি কর্মী সমর্থকদের উজ্জীবিত করার সুযোগও তিনি পাবেন।
সমাজ মাধ্যম প্রভাবিত জ্যোতি মালহোত্রার সঙ্গে সিপিএম ছাত্র নেতার ছবি। গত কয়েকদিন ধরে সমাজ মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়েছে। সেই ছবি ছড়িয়ে পড়া নিয়ে এফআইআর দায়ের করলেন সিপিএম নেতা। এসএফআই সর্বভারতীয় নেতা সৃজন ভট্টাচার্য। কারণ ওই ছবিটি ফেক বলেই দাবি সৃজনের। সমাজ মাধ্যমে এই ছবি উড়িয়ে সৃজন ভট্টাচার্য সিপিএম পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার সৃজন ভট্টাচার্য বলেন, সম্প্রতি আমার নজরে এসেছে এক এসএফআই কর্মীর সঙ্গে আমার তোলা এক ছবিকে বিকৃত করে সেখানে পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে ধৃত জ্যোতি মালহোত্রার মুখ বসিয়ে অত্যন্ত নিম্নমানের কুরুচিকর প্রচার চালাচ্ছে কিছু লোক। এই বিকৃত ছবিটি আমার দলও আমার সম্মানহানি করেছে। বামপন্থী ও যুক্তিবাদীর উপর আক্রমণ এই প্রথম নয়। যারা রাজনৈতিক প্রশ্নে আমাদের সঙ্গে যুক্তিতর্কের লড়াইতে জিততে অক্ষম তারাই এমন ঘৃণা ও বিদ্বেষের চাষ করে। আমি আজ কলকাতা পুলিশের সাইবার ক্রাইম দফতরে এফআইআর করেছি। আশা করব পশ্চিমবঙ্গের সরকারের পুলিশ এবং এই মিথ্যেবাদীর বিরুদ্ধে উপযুক্ত আস্থা নেবে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডের পর ভারত পাকিস্তান সংঘর্ষ ঘটে। আপাতত সেই সংঘর্ষ স্থগিত রয়েছে, কিন্তু ভারত সরকার পাকিস্তানি গুপ্তচর সন্দেহে নানা অভিযান চালানো শুরু করেছে। ইতিমধ্যে বেশ কয়েকজন সমাজ মাধ্যম প্রভাবীকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে হরিয়ানার তরুণী জ্যোতি মালহোত্রা অন্যতম। তারপর থেকেই তাকে ঘিরে প্রত্যেক দিন নতুন নতুন তথ্য সামনে আসছে। এই জ্যোতি মালহোত্রা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ভিডিও করেছে। এরকম পরিস্থিতিতে সিপিএম নেতা তথা এসএফআই সর্বভারতীয় নেতা সৃজন ভট্টাচার্যের সঙ্গে জ্যোতি মালহোত্রার একটি এডিট করা ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে সৃজনকে। এই ঘটনায় বিরক্ত সৃজন ভট্টাচার্য কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন। এখন দেখার কলকাতা পুলিশ কি ব্যবস্থা নেয়। প্রাথমিকে 32,000 নিয়োগে দুর্নীতির প্রমাণ কোথায়? মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল মামলা শুনানিতে এমন প্রশ্ন তুলল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মেথুর ডিভিশন বেঞ্চে মামলা শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ সওয়াল করে, এখানে টাকার বিনিময়ে কারো চাকরি হয়নি, খালি দুর্নীতি করলেই হয় না, দুর্নীতির প্রমাণ কোথায়? 2014 সালে টেট পরীক্ষার ভিত্তিতে 2016 সালের প্রাথমিকে মোট 42,949 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই নিয়োগ প্রক্রিয়া একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। 2023 সালের 12 মে 36,000 প্রাথমিক চাকরির বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নিয়োগে একাধিক গলদ রয়েছে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হন প্রিয়াঙ্কা লস্কর নামে এক প্রার্থী সহ প্রায় 140 জন। মামলাকারীদের অভিযোগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়ম মেনে অ্যাপটিটিউড টেস্ট করা হয়নি, প্রশিক্ষণ ছাড়াই প্রার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের তালিকা মানা হয়নি। সেই নির্দেশের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে আপিল করেছিল। সেই শুনানিতে এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, 2014 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন প্রায় 1,20,000 পরীক্ষার্থী। তাদের মধ্যে 42,949 জন প্রাথমিকে চাকরি পান। এই ধরনের বড় নিয়োগের ক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করতে পারে না। আগামী 12 জুন মামলার পরবর্তী শুনানি।